ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে 13 আগস্টের সেকেন্ড শিফটে আসা সমস্ত প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, যাদের পরবর্তীকালে এনটিপিসি পরীক্ষা আছে তাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আমি একটা কথা বারবার বলছি, এরকম অ্যানালাইসিস ভিডিও তোমরা দেখতে থাকো, কারণ পরবর্তীকালে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন দেখবে এইখান থেকেই হুবহু কোশ্চেন কিন্তু তুমি তোমার শিফটে পেয়ে গেছো। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে তোমাদেরকে অ্যানালাইসিস ভিডিও দেখতে বলছি, এটার কারণ হচ্ছে কি, দেখো তোমরা যদি এই অ্যানালাইসিস ভিডিওগুলো দেখো কিনা, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন আসছে। এবার তোমাদের কি হবে, তাহলে তোমরা সেই চ্যাপ্টারগুলোকে দেখে গেলে তোমরা দেখবে যে পরীক্ষা অটোমেটিক তোমরা কয়েকটা প্রশ্ন কিন্তু খুব ইজিভাবেই বেশি করতে পারছো। এরকমভাবে বলি, ইতিহাস থেকে দেখতে পাচ্ছ যে বেশি বেশি প্রশ্ন আসছে, তারপর ভূগোলের উপর থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে, ঠিক আছে। আর শেষ বেলায় আমি কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিয়েছি যে ম্যাথের কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন রয়েছে, আর রিজনিংয়েরও কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন রয়েছে, সমস্তটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি। এইভাবে তোমরা যদি প্রত্যেকটা অ্যানালাইসিস ভিডিও দেখে তোমরা নিজেরা একটু আধটু খাতা নিয়ে বাড়িতে বসে অ্যানালাইসিস করো, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এনটিপিসি 2025-এ কোন কোন জায়গা থেকে তাদের সিলেক্টেড কোন কোন জায়গা থেকে তারা প্রশ্ন অ্যাকচুয়ালি তুলছে। এক্ষেত্রে তোমারই সুবিধা হবে, ঠিক আছে। আর এই সমস্ত পিডিএফ কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন গিয়ে তোমরা লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করেই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে একদম ফ্রিতে পিডিএফের জন্য। আজকে সেকেন্ড শিফটে যেসব প্রশ্নগুলো ছিল তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল হচ্ছে, নিচের কোন মরুভূমিটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখানে অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে কালাহারি অপশন ছিল, তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে কালাহারি। কালাহারি মরুভূমিটি দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ মালভূমি, একটি বৃহৎ অববাহিকার মতো সমভূমি। এটি প্রায় সমগ্র বাতসোয়ানা, নামিবিয়ার পূর্ব তৃতীয়াংশ, তারপর তোমার দক্ষিণ আফ্রিকার উত্তরে কেপ প্রদেশের উত্তরাংশ দখল করে রয়েছে। অর্থাৎ এই কালাহারি মরুভূমিটা কিন্তু বেশ বড়। আমরা তো এইভাবে আফ্রিকার ম্যাপটা দেখি, ঠিক আছে, এইভাবে যদি দেখি, আর এইভাবে কিন্তু আমাদের নিরক্ষরেখা এইভাবে পার হয়েছে, ঠিক আছে, আফ্রিকার ভিতরে। তো কালাহারি যে মরুভূমিটা রয়েছে সেটার অবস্থান কিন্তু এরকম, তার নিরক্ষরেখার দক্ষিণ দিকে অবস্থিত এই কালাহারি মরুভূমিটি, তার জন্য এটা কিন্তু সঠিক উত্তর হয়ে গেল যে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দক্ষিণ পশ্চিমে এটি নামিবিয়ার উপকূলীয় মরুভূমিতে পাওয়া যায়। সরি, এখানে কালাহারি মরুভূমি হবে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। যে কালাহারি মরুভূমিটা দক্ষিণ থেকে উত্তর দিকে বিস্তার তোমার 1600 কিলোমিটার পর্যন্ত, এবং এটা সর্বোচ্চ পূর্ব থেকে পশ্চিমে 600 মাইল পর্যন্ত বিস্তৃত। এলাকাটি আনুমানিক 3,60,000 বর্গ মাইল বা 9,30,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে এই কালাহারি মরুভূমিটি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,000 ফুট বা 900 মিটার বা তারও বেশি কিন্তু উপরে অবস্থিত। পরের প্রশ্ন কি ছিল, দেখো নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের সভার সভাপতিত্ব কে করেছিলেন। মনে রাখবো যে যেই প্রধানমন্ত্রী থাকবে সেই কিন্তু এই নীতি আয়োগে সভাপতিত্ব করবেন। তো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2025-এ 24শে মে নয়াদিল্লিতে ভারতের মণ্ডপে নীতি আয়োগের 10মতম পরিচালনা করেন এবং পরিষদের সেই বৈঠকটাই সভাপতিত্ব করেন। এই সভার বিষয় ছিল হচ্ছে উন্নত ভারতের জন্য উন্নত রাষ্ট্র তৈরি করা 2047 পর্যন্ত। এটা কিন্তু নীতি আয়োগের 10মের উদ্দেশ্য ছিল। পরবর্তী প্রশ্ন কি ছিল, দেখো যে কোন রাজ্যের ইন স্পেসের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করেছে, যার লক্ষ্য ছিল তোমার যে মহাকাশ প্রযুক্তি এবং মহাকাশকে আরও বেশি করে প্রচার করা। এটার জন্য সঠিক উত্তর হবে কর্ণাটক রাজ্য কিন্তু ইন স্পেসের সাথে একটা স্বাক্ষর চুক্তি বা যেটা আমরা বলি MOU স্বাক্ষর করেছে। এটার লক্ষ্য ছিল মহাকাশ খাতকে উন্নত করা, অর্থাৎ মহাকাশের যেসব যাবতীয় জিনিসগুলো হয়, মহাকাশের রিসার্চ বলো, আরও বিভিন্ন ধরনের যেসব জিনিসগুলো সেগুলোকে উন্নত করা। এবং এই চুক্তির অধীনে একটি সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে, যা মহাকাশ প্রযুক্তি এবং মহাকাশ উৎপাদন পার্কের কেন্দ্র হিসাবে কাজ করবে। এই কেন্দ্রটি মহাকাশ স্টার্টআপ এবং উদ্যোগের কেন্দ্র হবে এবং এই রাজ্যে উপগ্রহ, ইঞ্জিন, মহাকাশ প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদনে সহায়তা করে থাকবে। পরবর্তী প্রশ্ন, উইন্ডোগুলির মধ্যে সুইচ করার জন্য কোন শর্টকাট কি কমান্ড ব্যবহার করা হবে। অর্থাৎ তুমি ধরো কম্পিউটার ইউজ করছো, এখানে দেখতে পাচ্ছ যে সব উইন্ডোগুলো খুলে রেখেছো একটার পর একটা এরকমভাবে সাজানো থাকে। তো তুমি এই উইন্ডো থেকে সরাসরি এই উইন্ডো বা এই উইন্ডো থেকে এই উইন্ডো যেতে গেলে তুমি কোন শর্টকাট কিটা ব্যবহার করবে, যাতে একটা সুইচ টিপে তুমি এই উইন্ডো থেকে ডাইরেক্ট এই উইন্ডোতে চলে যেতে পারবে। তো এটার জন্য তোমাকে টিপতে হবে হচ্ছে ALT+ ট্যাব কমান্ডটি বিভিন্ন উইন্ডোর মধ্যে সুইচ করার জন্য ব্যবহার করা যেতে পারে। ট্যাব বোতামটি অর্থাৎ ALT+ ট্যাব যদি তুমি বোতামটি বারবার টিপো তাহলে সুইচ করা যেতে পারে একটির পর একটা, যা কোনো একটি মিনিমাইজ উইন্ডো খুলবে এবং তার নির্বাচন করতে পারে। একটার পর একটা আসবে, তুমি যখন যেটা সিলেক্ট করে ছেড়ে দেবে সেটার মধ্যে উইন্ডোটা ওপেন হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মাত্রাবিহীন রাশি।
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ প্রতিসরণকারী সূচক, যেসব সূচকের মাত্রা থাকে তাকে বলা হয় মাত্রাক সূত্র। এটি একটি যৌগিক রাশি। দেখো কোনো মৌলিক রাশিগুলি জড়িত এবং কিভাবে তারা সেই ভৌত রাশি তৈরিতে জড়িত তা দেখানো হয়। মাত্রাহীন পরিমাপ এমন একটি পরিমাপ যার কোনো মাত্রা থাকে না, ভৌত মাত্রাকে মাত্রাবিহীন পরিমাপও বলা হয়। পরের প্রশ্ন, 371-এর এ ধারা অনুসারে কাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? নাগাল্যান্ড 371-এর এ বা ক অনুচ্ছেদ অনুযায়ী নাগাল্যান্ড রাজ্যের জন্য বিশেষ একটা বিধান বা নিয়ম তৈরি করা হয়েছে। এটি নাগাল্যান্ডের উপজাতির স্বার্থ এবং ধর্মীয় ও সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্যের দেখাশোনা করবে। সংবিধানের 300A অনুচ্ছেদে মূলত বলা হয়েছে যে নাগাল্যান্ডের ধর্মীয় এবং সামাজিক রীতিনীতি, নাগা প্রথাগত আইন অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করবে। জমি ও তার সম্পদের মালিকানা ও হস্তান্তর সহ কার্যপ্রণালী, দেওয়ানি ও ফৌজদারি বিচার প্রশাসন সম্পর্কিত বিষয়ে সংসদের কোনো আইন নাগাল্যান্ডের রাজ্যে প্রবর্তিত হবে না। বিশেষ করে তার জন্য এদেরকে বিশেষ একটা আইন দেওয়া হয়েছে। সমস্ত কিছুই এদের এই 371-এর ক অনুসারে চলবে। নাগাল্যান্ডের বিধানসভাকে রাজ্য আইনটি প্রয়োগের জন্য একটি প্রস্তাব পাস করতে হবে। রাজ্যপালকে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হবে। নেক্সট প্রশ্ন, দিওয়ানি আরিজ বিভাগটি নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত ছিল। অর্থাৎ দিওয়ানি আরিজ বিষয়টি কিসের সাথে সম্পর্কিত ছিল? এটা ছিল প্রতিরক্ষা বিভাগের সাথে। সুলতানি আমলে যখন বিভিন্ন বিভাগগুলি ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এই দিওয়ানি আরিজ, যেটা সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ছিল। এর গুরুত্বপূর্ণ কাজ হলো সৈন্য নিয়োগ করা, সৈন্য এবং ঘোড়া সরবরাহ করা এবং তাদের সেই সাথে সেনাবাহিনীকে রক্ষণাবেক্ষণ করা, তাদের রসদ সরবরাহের ব্যবস্থা করা, সেনাবাহিনী পরিদর্শন করা এবং সেনাবাহিনীর সাজসজ্জার ব্যবস্থা করা হতো এর মাধ্যমে। তারপর দেখো যে আরিজ ই মুমালিক বিভাগকে দিওয়ানি আরিজ বলা হতো। এই বিভাগটি গিয়াসউদ্দিন বলবন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং আলাউদ্দিন খিলজির সময় এর গুরুত্ব অনেকটা বৃদ্ধি পায়। কারণ আমরা সবাই জানি যে আলাউদ্দিন খিলজি ছিল কিন্তু যে ঘোড়াতে দাগ আর হুলিয়া ব্যবস্থা প্রচলন করেছিল। এই বিভাগটি রাজকীয় চিঠিপত্রের কাজে ব্যবহার করা হতো। এটি সুলতানদের ঘোষণাপত্র এবং চিঠিপত্রের সংযোজন প্রস্তুত করতেও ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, 2025 সালের মহাশিবরাত্রি কখন পালিত হয়েছিল? 2025 সালে মহাশিবরাত্রি পালিত হয়েছিল 26শে ফেব্রুয়ারি। এই উৎসবটি ভগবান শিবের সম্মানে পালিত করা হয় এবং এই দিনে ভক্তরা উপবাস করে পালন করেন, পুজো করেন এবং সারা রাত ধরে জেগে থাকেন।